এই ফোনটা Redmi Note 12। আমি কয়েকদিন ধরে এই ফোনটা ইউজ করলাম। পেছনের ব্যাক প্যানেলে না বেশ কিছুটা স্ক্র্যাচ চলে এসছে। যাই হোক, আজকে আমরা বেশি ফোনিতা করব না, একদম সরাসরি Redmi Note 12 নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, এই ফোনটা সত্যিই চরম দেখতে লাগছে। তবে হ্যাঁ, রেডমির কোনো নতুনত্ব ডিজাইন নেই, পুরোনো দিনের ডিজাইনের মতো লাগছে, অনেকটা আমার Redmi K50 ফোনটার মতো লাগছে। যাই হোক, পেছনে পলিকার্বনেটের ডিজাইন রয়েছে, ফ্রেমটাও পলিকার্বনেট, আর পেছনে যেহেতু কোনো ম্যাট ফিনিশ নেই, একদম গ্লসি ফিনিশ, তাই জন্য হাতের ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। আর আমি টুকটাক স্ক্র্যাচও লক্ষ্য করছি। এই ৫-৬ দিন ধরে ফোনটা আমি ইউজ করলাম। তবে হ্যাঁ, আপনি বক্সে কভার পেয়ে যাবেন, সেই কভারটা আপনি ইউজ করতে পারেন। আর পলিকার্বনেটের ফোন তো এই ধরনের টুকটাক স্ক্র্যাচ চলে আসবে। যাই হোক, উপরের দিকে আপনি আয়ার ব্লাস্টার পাবেন এবং এখানে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন বাটন রয়েছে। আপনার ফোনটার বাঁ দিকে রয়েছে সিম ইজেক্টার পিন, যেখানে হাইব্রিড সিম স্লট রয়েছে, যেখানে একটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড অথবা দুটো সিম ইউজ করতে পারবেন। নিচের দিকে রয়েছে একটা মাইক, তারপরে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং তারপরে রয়েছে সিঙ্গেল স্পিকার। হ্যাঁ, এই ফোনটাতে ডুয়েল স্পিকারও দেওয়া হয়নি। এবং ফোনটার ডান দিকে রয়েছে একটা পাওয়ার অন অফ সুইচ, যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে কাজ করছে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট দ্রুত কাজ করছে, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর উপরের দিকে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি। যাই হোক, নেহাতে কিন্তু ফোনটার দাম একেবারেই কম নয়। 4GB 128GB বেস ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে 18,000 রুপি, বাংলাদেশে ধরে রাখতে পারেন আনঅফিসিয়াল 25,000 টাকায় পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমার প্রথম কমপ্লেন, আজকের দিনে অন্তত এই বাজেটের একটা ফোনে আমরা 6GB র্যাম এক্সপেক্ট করি, সে জায়গায় এই ফোনটাতে রয়েছে 4GB র্যাম। সো বেস ভ্যারিয়েন্টে যদি 6GB 128GB হতো, তাহলে আমার কোনো কমপ্লেন থাকতো না। তাহলে এরপর আমরা এই ফোনটার সোজাসুজি ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই ফোনটায় রয়েছে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লে কোয়ালিটি সত্যিই অসাধারণ। অসাধারণ বললে কম বলা হয়, এই প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এর যে পাঞ্চ হোলটা না, সেটা যথেষ্ট টাইনি পাঞ্চ হোল। ডিসপ্লের বেজেল চিন বাজেট অনুসারে কিন্তু এভারেজ ছিল। এছাড়াও ডিসপ্লেতে আরও একটা জিনিস উল্লেখ করব, এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট তো দেওয়া হয়েছে, একদম ঠিকঠাক আছে। তবে সেটা কিন্তু 60 হার্টজ আর 120 হার্টজের মধ্যেই সেট করা যায়, 90 হার্টজের কোনো রকম অপশন নেই। আমি এখানে ইউটিউবে ভিডিও দেখলাম, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, বিভিন্ন কন্টেন্ট কনজিউম করলাম, তো ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, তবে এখানে কোনো রকম HDR সাপোর্ট নেই। পরবর্তী আপডেটের মাধ্যমে এত সুন্দর ডিসপ্লে কোয়ালিটি, HDR এর সাপোর্ট নেই, এটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। মাল্টিমিডিয়া নিয়ে যখন এত কথা বললাম, তবে আরও একটা জায়গায় কিন্তু আমি হতাশ হয়েছি। এই ফোনটায় সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, বটম ফায়ারিং। সিঙ্গেল স্পিকার অনুসারে ভোকাল ঠিকঠাক ছিল, ইনস্ট্রুমেন্টাল ঠিকঠাক ছিল, এমনকি স্পিকারটা লাউড ছিল। তবে এই প্রাইস পয়েন্টে ডুয়েল স্পিকারও আমরা আশা করি, তাই জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের 100%টা কিন্তু আমি এখান থেকে ফুলফিল করতে পারিনি। ওই স্পিকারের প্রবলেমটা রয়েই গেছে। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে 1200 নিটসের পিক ব্রাইটনেস, যেটা ডাইরেক্ট সানলাইটে ভিজিবিলিটির কোনো অভাব হয় না। এছাড়াও কর্নিং কারেকশন রয়েছে। ফোনটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এবং IP53 রেটিং রয়েছে। ওই হালকা ফুলকা জলে ছিটে থাকলে ফোনটা প্রোটেক্ট থাকবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটা আরও একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে, এই ফোনটার পারফরমেন্স। কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 চিপসেট ব্যবহার করা হয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমরা অ্যান্টুটু চেক করলাম, এখানে 3,36,000-এর আশেপাশে স্কোর এসছে। এমনকি আমি থ্রটলিং টেস্ট করলাম, সেক্ষেত্রেও কিন্তু একদম স্টেবল একটা পারফরমেন্স দিচ্ছিল। ডেইলি লাইফে আমি বিভিন্ন অ্যাপ্লিকেশন বাস্তবে যেগুলো আমরা ইউজ করি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে কোনো রকম অসুবিধা হচ্ছিল না। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড আমার একটু স্লো মনে হয়েছে। আমার মনে হয়েছে আরেকটু অপটিমাইজেশনের দরকার। আপনি মোটামুটি 5-7টা অ্যাপ্লিকেশন পাশাপাশি র্যামে রেখে ইউজ করতে পারবেন, তার থেকে বেশি হয়ে গেলে র্যাম থেকে ক্লিয়ার করে দিচ্ছে, কখনো কখনো ফোনটা একটু স্লো ল্যাগ করে যাচ্ছে। তো এটা 4GB র্যাম ভ্যারিয়েন্টের জন্য হচ্ছে। আপনি যদি একটু হেভি ইউজার হন, তাহলে আমি রেকমেন্ড করবো 6GB র্যাম ভ্যারিয়েন্টটা বেছে নিন। আর না হলে আপনি একদম প্রাইমারি লেভেলের ইউজার, তাহলে 4GB র্যাম সেক্ষেত্রে ঠিক আছে। গেমিং পারফরমেন্সের কথা বললে, আমি কল অফ ডিউটি খেললাম, পাবজিও খেলেছি লুকিয়ে লুকিয়ে, কারণ জানেন পাবজি ব্যান। তো সেক্ষেত্রে পাবজিতে টুকটাক ফ্রেম ড্রপ কিন্তু লক্ষ্য করেছি। আর কল অফ ডিউটি কিন্তু একদম স্মুথলি রান করেছিল, সেখানে কোনো রকম ফ্রেম ড্রপ হয়নি। ঘন্টাখানেক গেমিং করার পরও কোনো রকম ওভারহিট হয়নি। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, পারফরমেন্স ওভারঅল ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি হেভি ইউজার হলে হায়ার র্যাম ভ্যারিয়েন্টটাই বেছে নেবেন। হ্যাঁ, আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো, তার আগে এই ফোনটার সেন্সারগুলো দেখে নিই। সমস্ত সেন্সারই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা যথেষ্ট দ্রুত কাজ করছে। ফেস আনলকের ফিচার্স রয়েছে, সেটাকে আমি সিকিউরিটি ফিচার্স মানি না, তাই জন্য ফেস আনলক আমি চেক করিনি, একদম সোজা কথা। এছাড়াও ফোনটাতে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। 33 ওয়াট দিয়ে অনেকেই বললো, দেখলাম যে 1 ঘন্টার মধ্যে ফাস্ট চার্জ হয়ে যাচ্ছে, কিন্তু না, 1 ঘন্টার থেকে বেশি টাইম লাগছে। মোটামুটি 1 ঘন্টা 10-12 মিনিট টাইম লাগছে 0 to 100% চার্জ হতে। আর যেহেতু প্রসেসরটা 6 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর, খুবই পাওয়ার এফিশিয়েন্ট। মোটামুটি আপনি হেভি ইউজ করলেও
যদি গেমিং না করেন তাহলে সেক্ষেত্রে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আর যদি আপনি হেভি ইউজও করেন, গেমিং করেন, তাহলে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। আমি একটা এভারেজ বলতে পারি মোটামুটি 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনি এই ফোনটা থেকে অবভিয়াসলি পাবেন। দেখুন, একটা ফোনের হার্ডওয়্যারই তো সব কথা বলে না, সফটওয়্যার অপটিমাইজেশনের দরকার হয়। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 দেওয়া রয়েছে। এইখানে আমার আরও একটা অভিযোগ রয়েছে, আজকের দিনে অ্যান্ড্রয়েড 13 দিলে না সেটা বেটার হতো। আর অলরেডি Xiaomi প্রমিস করেছে এখানে দুটো অপারেটিং সিস্টেম আপডেট। আমরা যদি অ্যান্ড্রয়েড 13-এ পেতাম তাহলে অ্যান্ড্রয়েড 14 এবং অ্যান্ড্রয়েড 15 আপডেট পেতাম। যেহেতু এটা অ্যান্ড্রয়েড 12-এ এসছে, তাই জন্য আমরা আপ টু অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপডেট পাবো। আর 4 বছরের পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দিচ্ছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আরও একটা জায়গায় Xiaomi-কে আমি প্রশংসা করব। এখানে MIUI 13 দেওয়া হয়েছে ঠিকই, তবে Xiaomi আগের থেকে অনেক ব্লোটওয়্যার কমিয়ে দিয়েছে। আর যে কটা ব্লোটওয়্যার রয়েছে সেগুলোকেও আপনি আনইনস্টল করতে পারবেন। তবে এর সফটওয়্যার কিন্তু সত্যি অপটিমাইজ লেগেছে। শুধুমাত্র একটাই প্রার্থনা করব, আপডেটের মাধ্যমে যেন আবার মাদারবোর্ড ইস্যু না হয়, ক্যামেরা বন্ধ না হয়ে যায়। অ্যাকচুয়ালি Xiaomi-র যে MIUI না, সেটা নামেই এখন খারাপ হয়ে গেছে, কিন্তু কাজে অনেক স্টেবল থাকছে। তাহলে আর কি বাকি থাকলো ক্যামেরা সেকশন। 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। আমি Redmi Note 10 Proতে যে ম্যাক্রো সেন্সারটা ছিল না, সেটাকে সত্যিই মিস করছি। এর যে ম্যাক্রো সেন্সারটা, সেটার থেকে আমি বলবো প্রাইমারি ক্যামেরায় ছবি তুলে নিন, সেটাকে ক্রপ করে নিন, বেটার ছবি দেবে। কিন্তু হ্যাঁ, আসল কথা 48 মেগাপিক্সেল কেমন পারফর্ম করছে, ডাইরেক্ট সানলাইটে অসাধারণ পারফর্ম করছে। ছবির শার্পনেস ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল, কালার অ্যালগোরিদমও ঠিকঠাক ছিল। এমন নয় যে কালার অনেকটা শিফট করে দেয়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লাল কালারকে কিন্তু বেশি শিফট করে, গ্রিন কালারকে বেশি শিফট করে, বাদবাকি অন্যান্য কালারের ক্ষেত্রে ওরকম প্রবলেম আমি কিন্তু লক্ষ্য করিনি। তো এখানে আপনি একটা বাড়ির ছবি দেখছেন, এই বাড়ির কালারের যে লাল কালারটা না, এটা একটু অন্যরকম কিন্তু এখানে শো করছে, একটু পাঞ্চি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এই ফোনটা লো লাইটেও কিন্তু মোটামুটি ঠিকঠাকই পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, একদম লো লাইট হয়ে গেলে ছবির শার্পনেস বেশ কিছুটা নষ্ট হয়ে যায়, ছবিতে নয়েজ চলে আসে। তবে একটু আলো পেলে, স্টুডিও লাইটিং কন্ডিশন বলুন, আপনি কোথাও রেস্টুরেন্টে খেতে গেছেন, তো ঠিকঠাক ছবি তুলে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এর যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা রয়েছে, সেটা আমার মনে হচ্ছে ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। ছবির শার্পনেস একদমই থাকে না, বা ছবির যে কালার অ্যালগোরিদম ফেড হয়ে যায়, আপনি জুম করতে গেলে মনে হবে ছবিটা একটু ফাটা হয়ে গেছে। তো দেখা যাক পরবর্তী আপডেটের মাধ্যমে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সকে ঠিক করা যায় কিনা। আর এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যেটা স্ক্রিন অ্যালগোরিদম ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে, ডাইরেক্ট সানলাইটে ভালোই ছবি ওঠে। এখানে দুটো মোড রয়েছে, একটা স্মুথনেস মোড, একটা ন্যাচারাল মোড। ন্যাচারাল মোডে আপনি চাইলে ছবি তুলতে পারেন, যেটা আমার বেশি পছন্দের। তো আমি বেশ কিছু ছবি এখানে অ্যাটাচ করে দিলাম। এর ক্যামেরা পারফরমেন্স আপনাদের কাছে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও ভিডিও ক্যামেরাতে আপনি ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়ে কিন্তু 1080p আপ টু 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। 4K ভিডিও সাপোর্ট নেই একটা 18,000 রুপির ফোনে, এটাও মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, এবার কনক্লুশন পার্টে আসার পালা। এই ফোনটা কেনা ঠিক হবে নাকি এর জায়গায় অন্য কোনো বেটার ফোন রয়েছে? প্রথমেই বলি, এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি বিভিন্ন অফার কাজে লাগাতে পারেন না, 15,000 বা 15,500 রুপিতে পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলবো এই ফোনটা সুপার ভ্যালু ফর মানি। কিন্তু 18,000 রুপিতে আমার মনে হয় না এই ফোনটা কেনার কোনো রকম কারণ আছে। তার জায়গায় Realme 9SE, হ্যাঁ আমি মানছি অ্যামোলেড পাবেন না, কিন্তু সেক্ষেত্রে পারফরমেন্স বেটার পাবেন। বা আপনি আরও 1,000 রুপি বেশি দিয়ে অফার পিরিয়ডে Realme 9 Pro Plus নিতে পারেন, যেটার দাম 20,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায়। পুরোনো দিনের ফোন, কিন্তু সেটা আরও বেটার অপটিমাইজ, বেটার ক্যামেরা প্রোভাইড করছে, OIS আছে। তো বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা বলবো, যদি দেখেন যে প্রথমেই ফোনটার দাম 30,000 টাকা হয়ে গেছে, তাহলে কেনার দরকার নেই, ওয়েট করে যান। আমার মনে হচ্ছে বাংলাদেশে যদি 25,000 টাকাতেও এই ফোনটা পাওয়া যায়, তো ভ্যালু ফর মানি ডিভাইস, তো আপনারা সেটাকে প্রায়োরিটি দিয়ে দেখতে পারেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে Redmi Note 12 Pro এর রিভিউ আসছে, আরও বেশ কিছু এক্সক্লুসিভ ফোনের রিভিউ আসছে, বলতে পারছি না। যাই হোক, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।